ওয়ালাইকুম আসসালাম। তাজিম, শরীর ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে কি কোনোভাবে 3-4টে অঙ্ক আছে, কোনোভাবে মুখে মুখে বা একটু হালকা পাতলা দেখায় শেষ করে দিব? কি আপনার কি TWS? মানে কি হেডফোনে কথা বলছেন? এটা কি ব্লুটুথ নাকি এমনি ইয়ারফোন আপনার তারালা? ও, তাহলে ওই হয়তো হেডফোনের প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা আজকে আপনার 30 নাম্বার দেখেন, অধ্যায় 5-এর যে সাজেশনে 30 দিছিলাম, এটা বলছিলাম ফটোকপি করে রেখে দিতে সামনে কাছে। ওইটা যদি মন না চাই করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এই 30 নাম্বারটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? ওটাই অনেক বড় তো, এই জন্য ওইটা মনে রাখতে পারবেন না, তাই আর দিলাম না। তো 28, 29, 31, তো তো 281 পেজ বের করেন। এটা হচ্ছে উপপাদ্য 6। আচ্ছা, এটা হচ্ছে পড়েছে কত সালে? 6 সালে। 5, 6, 8, 11, 16। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো আমি শুধু এটা দেখাবো যে এখানে যেটা আছে দেখেন, ভাগের কলন বিধিটা কি, ঠিক আছে? ভাগের কলন বিধিটা কি দেখেন, আমরা এটা দেখেছি, দেখেন এফ নির্ভর দুটি বহুপদী এফ অফ এক্স ও জি অফ এক্স হলে, আমরা এর আগের ক্লাসে দুইটা বহুপদী এটা ধরেছিলাম ফিল্ডের। এখন এই যে এফ অফ এক্স কিউ অফ এক্স পেলাম, এর যদি আরো দুইটা পাই, যে
এর এর আরো দুইটা অন্যান্য বহুপদী যদি আমি মনে করি, একটা কিউ অফ এক্স ও আর অফ এক্স, মানে এইটার আরো দুইটা বহুপদী কিউ অফ এক্স আর অফ এক্স, ঠিক আছে? তাহলে এই দুইটা কার সদস্য হবে? যদি কমা দিয়ে আমি এরকম দিয়ে দিই, সেটা হচ্ছে এফ অফ এক্স এর হতে পারে, কারণ এইটা যদি এফ এর হয় তাহলে এই দুইটা হচ্ছে এইটার, তাহলে এইটার হলে এর উপাদান এইটা হলে এইটাও কি এফ অফ এক্স এর এলিমেন্ট হতে পারে, কি না? তাহলে ভাগের, এখানে দেখলেন যে ভাগের কলন বিধি, তো এইটাকে যদি আমি এইভাবে লিখি, দেখেন ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য যদি এফ অফ এক্স হয়, ভাজক হবে কিউ অফ এক্স, ভাগফল হবে জি অফ এক্স। দেখেন এই যে একটা উপাদান, একটা উপাদান, একটা উপাদান, একটা উপাদান নিয়ে ভাগের কলন বিধি কিভাবে লিখলাম? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা কি বুঝতে অসুবিধা আছে? দেখেন আপনার উপপাদ্য 6 এর উপরে ওই শর্ত দেওয়া আছে ভাগের কলন বিধির ঠিক আছে? তো এই যে আর অফ এক্স টা আছে এখানে, এই যে আর অফ এক্স, এই আর অফ এক্স টা কিন্তু শূন্য, ঠিক আছে? ভাগশেষটা কি শূন্য। আচ্ছা, তাইলে এইটা ভাগশেষ শূন্য, অথবা এটাকে এইভাবে লেখা যায়, ডিগ্রি আর অফ এক্স লেস দ্যান ডিগ্রি, মাথায় রাখতে হবে যে ভাগশেষটাকে ডিগ্রি আর অফ এক্স লেস দ্যান ডিগ্রি জি অফ এক্স, অর্থাৎ এই যে আর অফ এক্স এর মানটা এই ডিগ্রি জি অফ এক্স এর থেকে ছোট হবে। এই বিধিগুলাকে বলা হয় ভাগের কলন বিধি, এবং কিউ অফ এক্স আর অফ এক্স কে বলা হয় বহুপদী কিউ অফ, এগুলো কিন্তু দুইটা বহুপদী, ঠিক আছে? যেটা হচ্ছে ভাগশেষ ও ভাগফল ও ভাগশেষ। কিউ অফ এক্স আর অফ এক্স দুইটা ভাগফল ও ভাগশেষ, মনে থাকবে? তাহলে সংজ্ঞা তো বুঝতে পেরেছেন? তাহলে এবার উপপাদ্য 6 এর দেখেন প্রথমে কি লেখা আছে, এফ একটি ফিল্ড এবং এফ অফ এক্স জি অফ এক্স বিলংস এফ অফ এক্স, যেখানে জি অফ এক্স নট ইকুয়াল 0, কারণ এটা তো 0 হলে হবে না, তাহলে তো 0 পুরোটা 0 হয়ে যাচ্ছে, 0 হবে এটা, তাই তো? তাহলে ওই দেখেন ওইটা সংজ্ঞা দেওয়া আছে পুরোপুরি। অতএব এফ অফ এক্স এর এমন দুইটি অন্যান্য বহুপদী কিউ অফ এক্স ও আর অফ এক্স বিদ্যমান থাকবে যেন এফ অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ওইটা যেখানে আর অফ এক্স 0 হবে অথবা এই শর্তটা হবে, ঠিক আছে? বুঝতে কি অসুবিধা আছে এই পর্যন্ত? ওকে, আসলে অনেক বড় তো, এই জন্য আজকে ক্লাসটা মুখে মুখে বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখেন প্রমাণে আসেন। প্রমাণে বলতে কি, একটা ফাংশন ধরেছে, আমরা গত ক্লাসে এরকম করেছি না? দেখেন তো, এরকম ফাংশন করছিলাম, তারপর হচ্ছে ওই যে এফ অফ এক্স আর জি অফ এক্স, ওই দুইটার মান হচ্ছে এইটা। তাহলে এই যে এফ অফ এক্স কে
এটা লেখা যায় প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট ডট প্লাস an xn, যেখানে an নট ইকুয়াল 0। এই আর এর মান যদি 0 হয়, ঠিক আছে, আর এর মান যদি 0 হয় তাহলে কি হবে, a0 x0 প্লাস আর এর মান যদি 1 হয় a আর x1, আর এর মান 2 হলে x স্কয়ার প্লাস, এইভাবে বসাইলে এর আর এর মান, এটা যদি n তম পদ পর্যন্ত হয় তাহলে এটা হয় কিনা? দেখেন তো এটা বুঝেছেন? অনুরূপ ভাবে বি আর এর জন্য কি হবে, g of x ইকুয়াল b0 প্লাস b1x প্লাস b2 x স্কয়ার প্লাস ডট ডট প্লাস bn xn, যেখানে bn নট ইকুয়াল 0, bm নট ইকুয়াল 0। তাহলে এখানে n না, এটা m ধরবো, কারণ এটা n তম পর্যন্ত ধরেছি, এটা m তম পর্যন্ত ধরবো, ঠিক আছে? ওকে, তো যেখানে দেখেন ডিগ্রি f of x ইকুয়াল n এবং ডিগ্রি g of x ইকুয়াল n m, এটা ধরে নিছি। তাহলে এখান থেকে দেখেন তিনটা শর্ত হয়েছে, তিনটা শর্ত। একটা কি, n লেস দ্যান m, n ইকুয়াল m, আর একটাতে n গ্রেটার দ্যান m। এই তিনটা শর্ত এখন প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন হলো, দেখেন এই যে আমরা লিখলাম, এইটা মনে করেন এটা কখন হয়, এটা কখন হয়, এরকম হয় f of x বহুপদীর ঘাত n হলে তখন এইটা হয়। তার মানে ডিগ্রিটা কি, ঘাত মনে করতে হবে। আম্মু যাও 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 যাও, আল্লাহ, আরে ক্লাস বলা করে বলবে না, সরাতে সরাবে না, ক্লাস আমি ছেড়ে যাচ্ছি, ওরা এটা বুঝছিয়া না। কলম দিচ্ছি, যে কলম দিয়ে ধরো, যাও খেলা করবে, যাও। ওকে, তাহলে এটা হচ্ছে বহুপদীর ঘাত n হলে, আর এটা বহুপদীর ঘাত m হলে এটা হবে, মনে থাকবে? ওকে, তাহলে এখন দেখেন প্রথমে যেটা আছে n লেস দ্যান m, শর্ত 1, ওটা n এর মান কত, 0 থেকে বড়, m থেকে ছোট, তাই তো? অথবা n ইকুয়াল 0। তাহলে এক্ষেত্রে কি লেখা যায়, আমরা এই যে শর্তটা লিখছিলাম, f of x ইকুয়াল q of x into g of x plus r of x, এই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তখন এই যে যেটা আছে q of x এটা 0 হয়ে যাবে, মনে থাকবে? প্রথম শর্ত এটা 0 হয়ে যাবে।
কোনটা কিউ অফ এক্স সমান 0, ঠিক আছে। তো কিউ অফ এক্স সমান যদি 0 হয় তাহলে দেখেন এই পুরো অংশটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল কি হচ্ছে আর অফ এক্স। জি, এই যে এই শর্ত অনুযায়ী এই প্রথম শর্ত কি বলেছে দেখেন, 0 লেস দ্যান এম, ঠিক আছে। অথবা এইটাকে কি লেখা যায়, একবারে n ইকুয়াল 0 লেখা যায়। তাহলে আমরা উপপাদ্য প্রথমটা প্রমাণ করে ফেললাম, মানে এই শর্ত একটা, ঠিক আছে। তাজিম বুঝতে অসুবিধা হচ্ছে? তারপর দেখেন শর্ত 2, n m দুইটাই সমান হবে। কি হবে? দুইটাই সমান হবে। আচ্ছা, এখন দেখেন এই যে মান বসাইছিলাম তাজিম, এই যে এফ অফ এক্স আর জি অফ এক্স বসাইছিলাম, এইখানে এফ অফ এক্স কে এইভাবে লেখা যায়, সি নট জি অফ এক্স প্লাস ডি নট। আবার ঠিক আছে, অর্থাৎ যেখানে দেখেন এটা কি ছিল আমাদের, এখানে কিউ অফ এক্স ছিল কিনা, এই মূল শর্ত এটা ছিল না, এফ অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স জি অফ এক্স প্লাস আর অফ এক্স, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে কিউ অফ এক্স কে সি নট ধরেছি, আর এই আর অফ এক্স কে কি ধরেছি, ডি নট ধরেছি। তাই লিখে দিতে দেখেন শর্ত 2 দেখেন কি লেখা আছে, যেখানে কিউ অফ এক্স ইকুয়াল সি নট এবং আর অফ এক্স ইকুয়াল ডি নট। তাইলে এই কিউ অফ এক্স আর আর অফ এক্স কার সদস্য ছিল? এফ এর সদস্য ছিল। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ অফ এক্স এর সদস্য সি নট, আর এই ডি নট কার সদস্য হবে? এফ এর সদস্য। অর্থাৎ দেখেন এইরকম ছিল, সি নট ডি নট বিলং, এইভাবে লেখা যায় কিনা, এফ কে এফ অফ এক্স লেখা যায় কিনা এভাবে? তাহলে এইটুক লিখতে হবে, এই শর্তেও উপপাদ্যটি প্রমাণিত। তারপর 3 নম্বর শর্ত, যখন এই এটা দেখালাম এবার এইটা, তাহলে দেখেন 3 নম্বর শর্তে কি লেখা আছে, এফ অফ এক্স এর মান দেখেন এইটা দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল এই সমীকরণটা। এখন এফ অফ এক্স ইকুয়াল এই মনে করেন 1 2 3 4, এখানে 12, তাহলে এই 12-র আগের পদ, এটা যদি n তম পদ হয় মনে করেন, তাহলে 12-র আগের পদ কত হবে? n মাইনাস 1, তার মানে 11। তাহলে এইটার আগে এইভাবে লেখা যেত না, প্লাস এ n মাইনাস 1, x এর পাওয়ার n মাইনাস 1 লেখা যেত কিনা, সেটা লিখেছে দেখেন। এরপর দেখেন, এবার দেখেন ওইটাকে লেখা যায় যা নিম্নরূপে লেখা যায়, ওটা লিখতে হচ্ছে এ এন বি এম পাওয়ার মাইনাস 1
এটাকে বিস্তৃতি করেছে, বুঝলেন? একটা মিনিট। এর আগে এটার ব্যাখ্যা আছে, হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যে এইটা পাচ্ছি, দেখেন এইটা ইকুয়াল 0, তাই তো? আর আর একটা কি পাচ্ছিলাম, am ইকুয়াল নট ইকুয়াল 0, এটা পাচ্ছিলাম কিনা? তাহলে আমরা এই শর্ত আগে কি জানতাম, am নট ইকুয়াল 0 হবে না? এটা কখন হয়? যখন am আর an অখণ্ড মণ্ডল হয়, তখন না? মনে আছে যে অখণ্ড মণ্ডল কখন হয়? মানে অখণ্ড মণ্ডল হলে এরকম শর্ত শিখাইছিলাম না, a ইকুয়াল নট ইকুয়াল 0, b নট ইকুয়াল 0 হলে a b নট ইকুয়াল 0 হবে। অখণ্ড মণ্ডল হলে শূন্য ভাজকহীন হবে। ওকে, এখন এখানে একটা শর্ত বলছে n এর মান m থেকে বড়, n এর মান m থেকে বড়। তো এখন এখানে যদি ইয়ে করা হয়, দুইটা মান আছে, সেটা হচ্ছে, দেখেন এই সমীকরণটা লিখতে এইভাবে, প্রথম অংশটা লিখলাম, ঠিক আছে? তো দেখেন লাস্ট ওই সমীকরণটা একটু দেখেন, এইটার পরের অংশ কি লেখা হয়েছে?
দেখেন সমীকরণটা এরকম না? এখন আমাদের যে শর্তটা ছিল এন এন এর এন আর এম, এইটা তো এন, এইটা। এখন যদি আপনি এন এইটাকে এই পাশে নিয়ে আসেন মাইনাস, তাহলে এন মাইনাস এম হলো। এখন এই পাশে গ্রেটার দ্যান হবে কি লেস দ্যান হবে কি সমান হবে সেটা হিসাব পরে। এখন এখানে আমাদের দেখেন এখানে আছে হচ্ছে n তম পদ পর্যন্ত n মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এই যে পদগুলো আছে এইগুলাকে আপনার এই সমীকরণটা এইভাবে মুখস্থ রাখতে হবে। এইটা ভেঙে এইটা পাওয়া যায়। এখন এটা করতে গেলে এটা বিস্তৃতি করা হয়েছে, ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি। তো অত কিছু করার দরকার নেই, জাস্ট এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে আপনার। রাখার পরে এখানে দেখেন এই যে সমীকরণটা মুখস্থ রাখার পরে আমরা কি পাচ্ছিলাম, এখানে আমাদের ছিল হচ্ছে কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স, এইটা তো ছিল এফ অফ এক্স ইকুয়াল, তাই তো, এই এফ অফ এক্স এই এফ অফ এক্স। এখন এখানে দেখেন আপনি এইটা লিখবেন। এখন এই জায়গায় এই কিউ অফ এক্স এর জায়গায় আপনার এইটা হচ্ছে এই যে প্রথমে যেটা ছিল এ এন বি এম মাইনাস ওয়ান এই এক্স এন মাইনাস এম, এটা গুণ করে দিলে এইটা লিখলাম। আর বাকি আর কোনোটা লিখার দরকার নাই, এখানে ধরে লিখে রেখে দিবেন আর এখানে আর অন লিখবেন, ঠিক আছে। সহজভাবে যে 1 নম্বর সমীকরণটা আছে এটা 1 নম্বর সমীকরণ দেওয়া, এটা মুখস্থ রাখবেন। এটা না, এটা 1 নম্বর দিবেন। কিছু কিছু জিনিস মনে রাখলে সহজ হয়। তাহলে দেখেন লিখছে ডিগ্রি আরএম অফ এক্স ইকুয়াল n মাইনাস ওয়ান, যা n এর চেয়ে ছোট, ঠিক আছে। এখন ওই যে দেখেন আমাদের বিবেচনা অনুসারে উপপাদ্যটি আরএম অফ এক্স এর জন্য সত্য হবে, কারণ ডিগ্রি আরএম অফ এক্স ইকুয়াল n মাইনাস ওয়ান লেস দ্যান n। কেন বলেন তো এটা? তাদিন এই যে আর অফ এক্স সমান কি ছিল, 0 ছিল না? এটাকে কিভাবে লেখা যেত? ডিগ্রি আর অফ এক্স লেস দ্যান ডিগ্রি জি অফ এক্স না? তাইলে এইখানে বলা হচ্ছে ডিগ্রি আর অফ এক্স ইকুয়াল n মাইনাস ওয়ান লেস দ্যান n। তাহলে দেখেন অতএব আর অফ এক্স ইকুয়াল কত হবে? জি অফ এক্স এইচ অফ এক্স প্লাস আর অফ এক্স। আমরা তো আরাম ধরে নিছি, তাই এই যে এইখানে ভাগফল ধরা হচ্ছে এইটা কার বদলে? এই দেখেন এই জি এইটার বদলে। তাহলে এরপর দেখেন এখানে আর ওয়ান অফ এক্স এর মান একে বসিয়ে পাই। আর ওয়ান অফ এক্স এর মান কত হচ্ছে? এই যে এইটা। এবার এইটা কোন সমীকরণে বসাবো? এই দেখেন নিচের এই যে 1 নম্বর সমীকরণে বসাবো। বসালে এটা প্রমাণ হয়ে গেল। দেখছেন এফ অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স প্লাস কিউ অফ এক্স জি অফ এক্স প্লাস আর অফ এক্স। এরপরে অনন্যতার প্রমাণ, এটা একটু দেখে নিন, সহজ আছে। দেখেন অনন্যতার প্রমাণ কি বলছে। মনে করি এফ অফ এক্স ইকুয়াল কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে এফ অফ এক্স ইকুয়াল আমরা কিউ অফ এক্স এর আরেকটা ধরে নিলাম কিউ ওয়ান অফ এক্স জি অফ এক্স প্লাস আর অফ এক্স এর পরিবর্তে কি ধরলাম? আর ওয়ান অফ এক্স। তাহলে এটাকে কিভাবে লেখা যায়?
ওই দুইটা সমীকরণ থেকে লেখা যায় q অফ x g অফ x প্লাস r অফ x। ঠিক আছে, এই যে এটা একটু দেখাইছি, দেখেন নিউমেরিক্যাল বই কি কিনেছেন? ওকে, আচ্ছা এইটা লিখতে পারি। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, আর একটা সমীকরণ এভাবে লিখলাম f অফ x ইকুয়াল q1 অফ x g অফ x প্লাস r1 অফ x। ঠিক আছে, অতএব দেখেন এই f অফ x এর মান কত, এটা না? তাহলে f অফ x এর পরিবর্তে এটা লিখতে পারি কিনা? আর এই পাশে কি ছিল, এটা? ঠিক আছে, এবার এটা একটু ঘুরাই দেন, ওইটা এই পাশে নিয়ে আসেন। দেখেন 2 নম্বর সমীকরণ হয়েছে। যেখানে এই যে r অফ x, এটা কি ছিল? এটা 0 না? 0, অথবা এটাকে কিভাবে লেখা যায়? ডিগ্রি g অফ x লেস দ্যান ডিগ্রি r অফ x লেস দ্যান ডিগ্রি g অফ x লেখা যায় কিনা? তাহলে এইটাকে কিভাবে লেখা যাবে? r1 অফ x ইকুয়াল 0, অথবা ডিগ্রি r1 অফ x লেস দ্যান g অফ x লেখা যায় অনুরূপ ভাবে। কঠিন মনে হচ্ছে খুব? ভিডিওটা আবার রিপিট করবেন। অতএব দেখেন 2 নং হতে পাই, এই যে 2 নম্বর সমীকরণ আছে, এই 2 নম্বর সমীকরণে এইটার মান কত হচ্ছে? 0। এইটার মান কত হচ্ছে? 0। তাহলে 2 নং হতে পাই। তাহলে q অফ x g অফ x ইকুয়াল q1 অফ x, এটা হচ্ছে না? দাঁড়া একটা মিনিট। আচ্ছা, এই যে শর্ত অনুসারে দেখেন, এই যে শর্ত অনুসারে আমাদের q অফ x আর এই q1 অফ x মাইনাস করা হয়েছে এটার আগে। এইটাকে যদি এই পাশে নিয়ে আসি, দেখেন আমি এই লাইন থেকে দেখাই, এই g অফ x মাইনাস q1 অফ x g অফ x ইকুয়াল 0, এই লাইন থেকে। এবার দেখেন এইখানে যদি g অফ x কমন আছে এই দুই পাশ থেকে, এই যে g অফ x টা কমন নিলাম, লিখতে পারি? ওকে, তাহলে এই যে এইটা যা আছে তাই রাখলাম, এটা q। এই যে 0, এই r অফ x এর মানও 0, আবার r মাইনাস 1 অফ x এর মানও 0। আবার এই যে 0 আর 0 যদি বিয়োগ করি তাই কি হবে? 0 হবে না? তাহলে r অফ x মাইনাস r1 অফ x করলে কি একই তো কথা।
হ্যাঁ তাহলে এই জিরোর পরিবর্তে এটা লিখতে পারি। হ্যাঁ পারি। তাহলে দেখেন তো খুব সহজ না বিষয়টা। হ্যাঁ তাহলে তারপর লিখতে দেখেন, সুতরাং ডিগ্রি লেস দ্যান ইকুয়াল ডিগ্রি জি অফ এক্স এবং ডিগ্রি 3 এর ডান পক্ষ লেস দ্যান ডিগ্রি জি অফ এক্স ইহা নির্দেশ করে। ওই যে ওইটুক দেখাই দিবেন, পারবেন? করাবো না করে পুরোটাই করাই দিলাম। তারপরে দেখেন অল্প একটু লেখা আছে, ওই লেখাগুলো পারবেন, সমস্যা নাই। তারপরেরটাই যাব। আজকে অ্যাবস্ট্রাক্ট কমপ্লিট করে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরেকবার জয়েন করেন। ওকে তাজিম, আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, পঞ্চম অধ্যায় দেখেন, 330 পেজ, উপপাদ্য 3 বের করেন। পেয়েছেন? আচ্ছা দেখেন, আমি যে 3টে অঙ্ক আজকে করালাম লাস্ট, আচ্ছা আজকে কি ক্লাস 12 ছিল আমাদের? আচ্ছা এই 3টা থেকে কিন্তু 100% একটা অথবা 2টা পাবেন পরীক্ষায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর 30 নাম্বারটা দেখালাম না, অনেক বড়, তার জন্য যদি আপনার মনে হয় যে না আপনি করবেন, করতে পারেন, নিজে নিজে যা বোঝেন, ঠিক আছে? আচ্ছা এটা একটু দেখেন তো, এটা তেমন মুখে বলি, মুখে মুখে দেখেন। প্রমাণ করতে বলছে একটি ফিল্ডের কোনো সসীম সম্প্রসারণ ওই ফিল্ডের বীজগাণিতিক সম্প্রসারণ। তাহলে আমরা মনে করলাম যে কে এফ ফিল্ডের একটা সসীম সম্প্রসারণ, ঠিক আছে? তো এখন এই যে এফ ফিল্ডের একটা সসীম সম্প্রসারণ যদি কে হয়, যেখানে কে একটি এফ নির্ভর এন মাত্রিক ভেক্টর জগৎ, যেখানে এনটা একটা সসীম সংখ্যা, ঠিক আছে? কারণ এখানে বলেই দিচ্ছে যে এটা একটা সসীম সম্প্রসারণ। সম্প্রসারণ হবে মানে এটা আস্তে 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 বাড়তে থাকবে, ব্যাপ্তি ঘটবে। তাহলে আমরা কে এর একটা এলিমেন্ট ধরে নিলাম এ, যেটা একটা ঐচ্ছিক উপাদান, আমরা লিখে নিচ্ছি এখানে যে এখানে এ বিলংস কে একটা ঐচ্ছিক উপাদান, তাই তো? তাহলে কে এফ এর একটা বীজগাণিতিক সম্প্রসারণ হলে এটা কি হবে? একটা এফ নির্ভর বীজগাণিতিক উপাদান, এটা প্রমাণ করলে হয়ে যাবে না? অর্থাৎ কেটা যদি এফ এর একটা বীজগাণিতিক সম্প্রসারণ হয়, তাহলে এটা কার উপাদান? কে এর উপাদান, তাহলে এটাও এফ এর একটা বীজগাণিতিক উপাদান হবে।
আমি কি বুঝাইতে পারলাম? তারপরে এখানে একটা দেখেন কথা বলছে, প্রশ্নে কি বলছে দেখেন, একটি ফিল্ডের, তো আমরা ফিল্ড, রিং আর ফিল্ড প্রায় কাছাকাছি, তো এরকম না, তাই তো? এখন এখানে রিং এর বদলে ফিল্ড বলা হচ্ছে, ফিল্ড আমরা এফ নির্ভর, এফ ধরতাম, হ্যাঁ, কিন্তু এফ তো ধরবো না, কারণ এফ এর জায়গায় আমরা কি ধরতেছি, কে ধরতেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কে দিতে পারি কিনা? তাহলে এটা যোগ বিধি মেনে চলবে, গুণনের বিধি মেনে চলবে, তাই তো? তাই লিখতে দেখেন কে কমা প্লাস কমা ডট একটা ফিল্ড, সুতরাং কে গুণনের আবদ্ধ বিধি মেনে চলে, তাই তো? তাহলে এ বিলংস কে কত হয়, দ্যাট ইজ এ স্কোয়ার, और ए स्क्वायर के ए डॉट ए আকারে লেখা যায়, তাহলে এ ওইটা দ্যাট ইজ এ কিউব লিখলাম, এ স্কোয়ার কে যদি এ ডট এ লিখতে পারি, এ কিউব কে এ স্কোয়ার ডট এ লিখতে পারবো কিনা? তারপরে এ 4 কে আমরা এ স্কোয়ার ডট এ স্কোয়ার লিখতে পারবো কিনা? অথবা এ কিউব ডট এ লিখতে পারবো কিনা? তাইলে দেখেন লেখা আছে এখানে লক্ষণীয় যে 1 কমা এ স্কোয়ারের সবগুলো n তম পর্যন্ত কে এর উপাদান হবে। বুঝতে পারছেন? তাহলে ডিগ্রি কে ইকুয়াল n, আমরা এর আগের অঙ্কে এভাবে লিখছিলাম না, ডিগ্রি এফ অফ এক্স ইকুয়াল n, তাহলে এখানে এফ অফ এক্স তো না, এখানে হচ্ছে ধার, ডিগ্রিটা ধার, তাহলে এটা আমরা n ধরলাম, ঠিক আছে? যেখানে দেখেন এ অফ এফ একটা n নির্ভর, অর্থাৎ এফ n প্লাস 1 ভেক্টর বিশিষ্ট যে কোনো সেট যোগাশ্রয় নির্ভরশীল হবে, ঠিক আছে? অতএব ওই যে দেখেন ওই যে যেটা লিখছিলাম 1 কমা এ স্কোয়ার এন, ওইটাও কে অফ এ এর যোগাশ্রয় নির্ভরশীল হবে, কারণ ওইগুলা কে এর এলিমেন্ট ছিল। এখন দেখেন এই যে এখানে এটা লিখছে এরকম 1 কমা এ স্কোয়ার কমা এন বিলংস কে অফ এফ, তাই তো? এখন এই ভেক্টরগুলো এইটার উপাদান, তারপরে কি লিখতে দেখেন দেয়ার এক্সিস্ট, এটাকে কি বলে বলেন তো, উল্টো এটাকে বলে দেয়ার এক্সিস্ট, কি বলে, দেয়ার এক্সিস্ট, হ্যাঁ। এখন এর উল্টোটা যদি আমি এরকম ধরি, এটার উল্টোটা যদি ধরি, এটা কি এর পর এন আছে, আমি এটাকে বি নিচে এন ধরলাম, ঠিক আছে? আমি একটু সহজ করে লিখি দেখেন, এখানে বি 0 লিখলাম, মানে আমরা এর পর 0 মানে কত 1, আর এর পর 1 মানে কত 1, তাহলে আমরা বি 1 লিখতে পারি, তারপরে বি 2 লিখতে পারি এটার জন্য, কমা দিয়ে ডট ডট ডট, একইভাবে এটার এর পর এন আছে, তাহলে আমরা বি এর পর এন লিখতে পারি নিচে এইভাবে। ওকে, দেখেন এবার নিচের লাইন দেখেন, এখানে পরের লাইন বি এভাবে লিখলাম 1, ঠিক আছে? প্লাস এটা কিন্তু সব এফ এর এলিমেন্ট, জানো, প্লাস বি 1 ডট এ, এই যে এ, প্লাস বি 2 ডট এ স্কোয়ার, প্লাস ডট 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 প্লাস ডিএন এ পাওয়ার এন ইকুয়াল কি লিখলাম 0। তাহলে এইটা দেখেন তো, এইটা আমরা এরকম একটা সূত্র লিখছিলাম না, এরকম, তাহলে এখানে আমরা কি লিখবো,
বি এন এ আর লিখতে পারি কিনা? এন এর মান 0 হলে বি 0, এর পর 0 হলে 1, বি 1 এর পর 1 হলে এ, বি 2 এর পর 2 হলে এ স্কয়ার, লিখতে পারি কিনা? লিখতে পারি। তারপর লিখতে দেখেন এ নিম্নের অশূন্য বহুপদীটি সিদ্ধ করে, অতএব এফ অফ এক্স ইকুয়াল ওইটা, কারণ আমরা এটা কি লিখতাম, এটা এফ অফ এক্স লিখতাম না, এফ অফ এক্স, আর জি অফ এক্স এর জন্য আর একটা, তাহলে এইটা যদি এফ অফ এক্স এর সদস্য হয়, এইটা পাচ্ছি কোথা থেকে, এইটা থেকে পাচ্ছি কিনা? তাহলে এইটা আমরা লিখতে পারি না, বিলংস এফ অফ এক্স, তাহলে লিখা যায় এ এফ এর একটা বীজগাণিতিক উপাদান। ঠিক আছে, খুব ছোট কিন্তু তাজিম, আপনার কি অসুবিধা হচ্ছে আমি এবার মুখে দেখাচ্ছি দেখে? হ্যাঁ, একটু দেখবেন বাসায়। তারপর দেখেন 31 নাম্বার, এটা হচ্ছে 346 পেজ। উপপাদ্য 9, এই যে 31 নাম্বারটা, পেয়েছেন? আচ্ছা, এই বিভক্তিকরণ ফিল্ড গুলো বীজগাণিতিক সম্প্রসারণ, এটা অল্প একটু পারবেন না নিজে বাসায় করতে, মুখস্থ করে ফেলতে? ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন বিভক্তিকরণ ফিল্ড, আমরা সেটাকে আমরা ই ধরে নিলাম, যার দুইটা উপাদান হচ্ছে বিলংস, এই যে এই এফ অফ এক্সটা কি আমরা ফিল্ড ধরেছিলাম বিভক্তিকরণ, ওই যে প্রথমে কোন একটা ফিল্ড, এই যে এফ, মনে আছে? এখন এই দুইটার এলিমেন্ট দুইটাকে মিলাই ই ধরা হচ্ছে, কি বুঝলেন? এই এই পুরোটাকে ই ধরা হচ্ছে, এই দুইটার বিভক্তিকরণ ফিল্ড ই, তার মানে এই ইটা হচ্ছে বিভক্তিকরণ ফিল্ড। এখন এই যে ইতে দেখেন, এর এফ অফ এক্স এর কয়েকটা মূল আছে, ইতে এফ অফ এক্স এর আলফা 1, আলফা 2 ডট 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 আলফা এন সংখ্যক এখন এত কিছু দেখাইতে গেলে আপনার দেখেন ওই যে উপরে দেখেন উপপাদ্য 18, তারপর আরো অনেক কিছু দেখতে হবে, বুঝলেন? এত কিছু দেখা সম্ভব না, যে কি করে এর মূলগুলো কোথা থেকে আসছে, তো আসছে। হ্যাঁ, তাহলে এই বিভক্তিকরণের সংজ্ঞা অনুসারে, সংজ্ঞা তো আমরা পড়লাম না, সংজ্ঞা অনুসারে এইভাবে লেখা যায়, এটা কি ই ইকুয়াল এফ, এই এক্স এর এই যে এক্সটা, এই মূলত এইগুলা কিন্তু কিসের মান? এক্স এর মান, এই যে এই এক্স এর মান, তাহলে এটাকে ই ইকুয়াল এফ অফ আলফা 1, আলফা 2, আলফা 3 ডট 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 আলফা এন, এই দ্বারা প্রকাশ করা যায়। ক্লিয়ার? এখন এটাকে যদি আলাদা আলাদা ভাগ করি তাহলে কিভাবে লেখা যায় দেখেন, ই 1 ইকুয়াল এফ আলফা 1, ই 2 ইকুয়াল E2 equal E2 equal
এফ আলফা 1 ইটু ইকুয়াল E1 আলফা 2, তারপর হচ্ছে ওকে E1 ইকুয়াল যদি আমরা লিখি এইভাবে E1 ইকুয়াল এফ আলফা 1 E2 ইকুয়াল এফ আলফা 2, তাহলে এফ আলফা 2, তারপরে E3 ইকুয়াল এফ আলফা 3। ওকে, হ্যাঁ এখন এই যে যেটা আছে এফ, এই এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? E1 লিখতে পারি। এই আলফা 1 সেটা হিসাব করে, আর এই পাশে কি যদি আমরা একটা আলফা 1 দিয়ে দিই তাহলে এটা হতে লিখতে পারি কিনা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ওকে, সেটাই লিখেছে। তো যখন সহজভাবে আমি যদি বলি তাহলে আমরা এখানে কি বুঝবো, এইভাবে একবারে এইটা লিখতে পারি E2 যখন, তখন এফ আলফা 1 ও আসবে, আলফা 2 ও আসবে। ঠিক আছে, হ্যাঁ ওকে, তাহলে E3 যখন হবে তখন কি হবে? এফ আলফা 1 আলফা 2 আলফা 3 এইভাবে আসবে। আচ্ছা তাহলে n তম পদ পর্যন্ত কি হবে? এফ আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট আলফা n তম পর্যন্ত হবে। হ্যাঁ তাহলে লিখতে থাকেন, যেহেতু এফ E1 E2 ডট ডট En ইকুয়াল E, এগুলাকে এই ফিল্ড সমূহের প্রত্যেকেই তার পূর্বের একটা উপাদানের সংযোগ দ্বারা গঠিত। দেখেন এটাই আলফা 1 ছিল, এটাই আলফা 2 আলফা 1, এটা আলফা 1 আলফা 2 আলফা 3, প্রত্যেকটা এটাই দেখেন আগের আলফা 1 ছিল, এটাই কি ছিল? আলফা 1 আলফা 2 ছিল, তার প্রত্যেকটা তার আগের উপাদান সংযুক্ত আছে কিনা? হ্যাঁ অতএব লেখা যায়, দেখেন ওই যে E1 is to F, E2 is to E1, E1 is to En is to En minus 1। ঠিক আছে, হ্যাঁ অতএব E is to F, En is to F equal En is to En minus 1, মানে যেটা লিখবেন তার আগেরটা is to মনে থাকবে। হ্যাঁ অতএব ওই যে EF এর বীজগাণিতিক সম্প্রসারণ এটা লিখে দিলে হয়ে গেল। সহজ আছে, একটু বাসায় দেখে লিখতে হবে, বাসায় সহজ আছে না? হ্যাঁ তাহলে আমাদের আজকে এই পর্যন্ত অ্যাবস্ট্রাক্টটা সমাপ্ত। আচ্ছা এখন বাসায় ভালোভাবে কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা তো দেখা যাক নিউমেরিক্যালে আমাদের কতগুলো করতে হয়। ঠিক আছে, হ্যাঁ ওরকম ওরকম হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, সাজেশন তো সাজেশন আকারেই করাবো। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।